শুভ সপ্তমীর অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা হ্যাপি নিউ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম আমাদের আজকের সন্ধ্যার যে অনুষ্ঠান সেইগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথমেই যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমাদের এখানে বহুবার উনি পারফর্ম করেছেন। আমাদের মধ্যে আছেন শিল্পী রত্না মুখার্জি। রত্না মুখার্জি আমাদের এখানে অনেকবারই পারফর্ম করেছেন। গানের পরে পরবর্তী যেসব অনুষ্ঠান আছে, আমাদের নাটক আছে, আবৃত্তি আছে, এই সবগুলোর জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছেন। আমরা আশা করছি যে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সঙ্গীতানুষ্ঠান শুরু করতে পারবো। নমস্কার। আজকে কোনো হাউজিং কমপ্লেক্সে একজন এই প্রতিমার আরাধনায় এবং পুজোয় নির্লিপ্তভাবে কন্টিনিউয়াসলি বোধহয় পাবেন না হ্যাপি নুক ছাড়া। আমরা ডেকে নেব, আমাদের মধ্যে আছেন আপনাদের প্রিয় ঠাকুরমশাই শ্রী হরপ্রসাদ চ্যাটার্জি মশাই, চলে আসুন। গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। অঞ্জলিতে মনস্থ করেছেন কিন্তু এখনও দিয়ে উঠতে পারেননি, তারা অনুগ্রহ করে মঞ্চে আমাদের মণ্ডপে চলে আসুন। ঠাকুরমশাইয়ের সঙ্গে দাদাও থাকছেন। এই যে সকালে পায়েসটা আমরা খাই, সেই পায়েসের যে কান্ডারি সেই দাদা। আমরা পুষ্পস্তবক দিয়ে প্রথমে ঠাকুরমশাইকে আমরা ফেলিসিটেট করব। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ, যাতে সবাই শুনতে পায়। আরেকবার তারপর একটি উত্তরীয় দিও। ভেরি নাইস। সবাই মিলে ঠাকুরমশাই, উই উইশ ইউ আ ভেরি লং লাইফ। আশা করি নেক্সট 25 years ইউ আর গোয়িং টু বি উইথ আস। থ্যাংক ইউ ঠাকুরমশাই, আমাদের এই পুজো এবং 25 বছর ধরে আপনার সঙ্গে থাকা, আমাদের সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার মতো একজন খুবই ক্ষুদ্র মানুষকে সম্বর্ধনা দেওয়ার জন্য, কারণ আমি প্রতিনিয়ত ঈশ্বরের কাছে জানাই যে যা তুমি আমায় দিয়েছো এতটারও যোগ্য আমি নই, তবু তোমার আশীর্বাদেই আমি সমস্ত কিছু পেয়েছি। এবং মানুষের ভালোবাসা এবং মানুষের যে প্রিয় মনে করে আমাকে, এটা কিন্তু একটা বিরাট পাওনা। অর্থ করি এর কাছে কিচ্ছু নয়। আমি মনে করি যতদিন অন্তত ঈশ্বর সুস্থভাবে বাঁচিয়ে রাখবেন, ততদিন আপনাদের মাঝখানে আমি থাকবো বলে মনে করি। আমরা পরের সম্বোধনায় চলে যাব। আমরা গতকালই এশিয়া কাপ ক্রিকেট দেখেছি এবং ক্রিকেটে একটা কথা আছে অলরাউন্ডার বলে। বলও করতে পারবে, ব্যাটও করতে পারে, উইকেট কিপিংও করতে পারে, ক্রাইসিসও ম্যানেজ করতে পারে। তো সেই রকমভাবে কোনো সময় উনি রায়বাহাদুর, কোনো সময় উনি পুলিশ অফিসার, কোনো সময় উনি ডাকাত, কোনো সময় হয়তো কুশলদাকে ধরে নিয়ে যাচ্ছেন। আবার ঠিক 1টা থেকে 2টোর মধ্যে খাওয়ার সময় যে ট্যালিটা রাখতে হয়, যে কতগুলো প্লেট হলো, কি হলো, একদম নিষ্ঠার সাথে উইথ গ্রেট কনসেন্ট্রেশন, মানে আমি অন্তত 20 বছর ধরে দেখছি, অ্যান্ড অ্যাবসলিউটলি কোয়াইটলি অন দ্য ব্যাকগ্রাউন্ড। তো আমাদের মধ্যে আপনারা সবাই গেস করতে পাচ্ছেন, যাকে মাঝে মাঝে আমরা নাটকে না দেখলে আমরাই নিজেই একটু লো হয়ে যাই। তো আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ফেভারিট অরুণ প্রকাশ মিত্র। মিত্রদা সামনে চলে আসুন। মিত্রদাকে সম্বোধন দেওয়ার জন্যে ইয়োর থিয়েটার কলিগ, স্টেজ কলিগ কুশলদাকে ডেকে নিচ্ছি। কুশলদা, হাততালি কিন্তু শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ মিত্রদা, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। পরশুদিনের নাটকে এই মিত্রদাই কিন্তু আমাদের একটা ওপেনিং সিনেই আছেন। মিত্রদা, ফিউ ওয়ার্ডস। আমাকে যে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন, আমি খুব সংকুচিত ফিল করছি। আমি হয়তো এসবের যোগ্য নই এতটা। আপনাদের সবাইকে আমার নমস্কার। সবাই ভালো থাকুন, পুজোয় সুস্থ থাকুন। মিত্রদা, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি সত্যিই যে কাজটি করেন নিষ্ঠার সঙ্গে, যদি খুব আমি লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলি থ্যাঙ্কলেস জব, সেটা আপনি করে যান। পেশেন্সটা দেখবার মতো। আমরা তো সবাই এদিক ওদিক ঘুরে গল্প করি, এই করি, আচ্ছা হ্যাঁ কেউ খেলো কি না সেটা হয়তো মাঝে মাঝে দেখি, কিন্তু মিত্রদা যেটা করে থাকেন, যে মেটিকুলাসলি সব বাড়িতে খাবার যাচ্ছে কি না, গেস্ট কুপনগুলো ঠিকমতো এন্ট্রি হচ্ছে কি না, সবাই পাচ্ছেন কি না, সেটা দিনের পর দিন উনি করে যান without any complaints whatsoever. So a big round of applause for Mitroda. Let us welcome
রত্ন মুখার্জি। থ্যাংক ইউ। আমি আবার হ্যাপি নুকে আপনাদের সবাইকে শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই খুব ভালো থাকুন মায়ের আশীর্বাদে। আমরা যেন প্রত্যেক বছর এভাবে এসে একসঙ্গে গান বাজনা করতে পারি, খুব আনন্দ পাই এখানে আসলে। তো চলুন, মা আছেন, মাকে একটু গান শোনাই, একটি মাতৃবন্দনা আগমনী গান দিয়ে একটা শুরু করি, তারপর আসবো নানা রকম গান শোনাবো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। আমি যখন ওখানে বসেছিলাম জাস্ট ওখানেই, তো দাদা আমি দেখতে পাচ্ছি না, উনি অ্যানাউন্স করছিলেন যে রবীন্দ্রসঙ্গীত, একটা রবীন্দ্রসঙ্গীত করব, কারণ আমি জানি হ্যাপি নুকে এরকম মানে পছন্দ, মানে এইগুলো পছন্দই করেন যে এই ধরনের গান আমরা করি। তো একটা রবীন্দ্রসঙ্গীত করছি, যদিও প্রেম পর্যায়ের গান, তো গানটা সবার ভীষণ প্রিয়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয়
থ্যাংক ইউ। আমার দিদিভাইরা সবাই বসে আছে হাসি মুখে, কি সুন্দর করে সেজেছে দিদিভাইরা, খুব ভালো লাগছে প্রত্যেককে, আমি দেখতে পাচ্ছি কিন্তু সবাইকে খুব সুন্দর লাগছে। চলুন এবার একটু অন্য স্বাদের গানে আসি। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গাওয়া একটি গান আমি এখন আপনাদের শোনাচ্ছি। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনে এ খেলায়, জ্যোতি কামিনী কত কথা, জ্যোতি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। চাপা বনে অলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাগে সরে যায়, মধুমালতী ডাকে আয়। চাপা বনে অলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাগে সরে যায়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি আমার পরের গানে। এবার যে গানটা গাইছি শ্রী মান্নাদের গাওয়া একটি গান, কিন্তু এই গানটা কি বলুন তো, একটা চিরাচরিত প্রেমের গান। তো চলুন না, গানটা আমার মনে হয় আপনাদের সবার জানা গান, একটু গলা মেলাবেন তাহলে খুব ভালো লাগবে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই।
লেগেছে থ্যাংক ইউ সো মাচ। এবারে একটা ফোক গান আমি একটু মেডলি করে গাইছি, একটু করে, হ্যাঁ? তো চলুন একটু লোকসঙ্গীত শোনা যাক। মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধি মাথা তাও যে বাঁকা সিধা। পিছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে মধু মিঠাই করোয়া, নদীর ধারে চাষে মধু মিঠাই করোয়া। হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি, চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালেছি ঘি। আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি। চালোর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, চালোর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়। দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়। মনে করি আসাম যাব, আসাম গিয়ে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসাম গিয়ে লকড়ি নিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, সর্দার বলে লিব পিঠের চাম। এ যদুরাম ফাঁকি দিয়া চালাই আসাম, এ যদুরাম ফাঁকি দিয়া চালাই আসাম। আলপিনা হে লাহর গাছে বগা বগা ফুল, আলপিনা রে লাহর গাছে বগা বগা ফুল। ফুলকে দেখিয়া চুরি ধেটকে কামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান। সাদা সাহেব ফাঁকি দিয়া চালাই আসাম। ঘুরে লবণ লবণ, আকাশে বাতাসে লাগিল রে। ঘুরে লবণ মধুরে লবণ, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়না আমার জাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়না আমার ভাঙিল রে।
পারছিলাম না পুরোটা। উনি এত সুন্দর ডান্স করছিলেন, আমি মানে ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছিলাম। ওই দাদার জন্য একবার জোরে হাততালি প্লিজ। আচ্ছা, এবার একটু হিন্দি গান করি, কেন কি আর বেশি সময় নেই। দাদা বলে দিয়েছেন 9টার মধ্যে শেষ করতে। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए। मेरे ख्वाबों में जो आए। कैसा है कौन है वो जाने कहाँ है, ओ कैसा है कौन है वो जाने कहाँ है, जिसके लिए मेरे होठों पे हाँ है। अपना ही याद गाना है वो, सच है या कोई अफसाना है वो। देखते घूर घूर के दूर दूर से उसे कहो मेरी नींद न चुराए। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए। मेरे ख्वाबों में जो आए। जादू सा जैसे कोई चलने लगा है, ओ जादू सा जैसे कोई चलने लगा है, मैं क्या करूं दिल मचलने लगा है। तेरा दीवाना वो कहता है वो, चुप चुप के फिर क्यों रहता है वो। कर बैठा भूल वो, ये आया फूल वो, उसे कहो जाए चांद लेके आए। मेरे ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, उसे कहो कभी सामने तो आए। ला 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 ला। থ্যাংক ইউ। আমার সঙ্গে আজকে একটু আলাপ করিয়ে দিই, যদিও দু একজনকে আপনারা দেখেওছেন। আমাদের ব্যান্ড লিডার অমিতাভ চক্রবর্তী অক্টাপ্যাডে রয়েছে, ওর জন্য একটু প্লিজ জোরে হাততালি দিন। আমাদের ঢোল হ্যান্ডসোনিকে মদনদা, প্লিজ একটু জোরে হাততালি হোক। কিবোর্ডে আমাদের শ্যামলদা, আর লিড গিটারে আমাদের সায়ন। আর আমাদের টিমের সবথেকে সিনিয়র যে মেম্বার আছে প্রনীল, ও ক্লাস 4-এ পড়ে কিন্তু আমাদের সঙ্গে রেগুলার শো করছে। ওর জন্য একটু প্লিজ জোরে হাততালি হোক। আর আজকে আরও একটি খুশি আমি জানতাম, এটা আমি সারপ্রাইজ নই, আমি জানতাম হাসিদাকে পাওয়া মানে আমার সৌভাগ্য। হাসিদা বসে কন্ট্রোল করছে। থ্যাংক ইউ হাসিদা। হাসিদা একটু হাসো। ও লাভলি। ঠিক আছে, চলুন আমি আমার অনুষ্ঠানের অলমোস্ট 9টা বাজে শেষ গানটা করছি।
আশাজির গাওয়া আর.ডি. বর্মনের অসাধারণ একটি কম্পোজিশন। চলুন এখন আপনাদের শোনাই। ও মেরে সোনা রে সোনা রে সোনা রে, दे दूंगी जान जुदा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, ओ मेरे सोना रे सोना रे सोना। ओ मेरी बाहों से निकल के तू अगर मेरे रास्ते से हट जाए, तो लहरा के पल खा के मेरा साया तेरे तन से लिपट जाएगा। तुम छुड़ाओ लाख दामन, छोड़ते हैं अब ये अरमान, मैं भी साथ रहूंगी रहोगे जहाँ। ओ मेरी सोना रे सोना रे सोना रे, दे दूंगी जान जुदा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, ओ मेरी सोना रे सोना रे सोना। ओ मियां हमसे न छिपाओ वो बनावट की सारी यादें कि तुम इस पे इतराते कि मैं पीछे हूँ सौ इंतज़ारें, जीने खुश हो मेरे सोना, झूठ है क्या सच कहो ना, मैं भी साथ रहूंगी रहोगे जहाँ। ओ मेरी सोना रे सोना रे सोना रे, दे दूंगी जान जुदा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, मैंने तुझे जरा देर में जाना, हुआ कसूर खफा मत होना रे, ओ मेरी सोना रे सोना रे सोना, ओ मेरी सोना रे सोना रे सोना, ओ मेरी सोना रे सोना रे সোনা। অনেক অনেক ধন্যবাদ, আজ তবে এইটুকু থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি লুকের সবার তরফ থেকে আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিউটিফুল, উইভ এনজয়েড এভরি বিট অফ ইট। আর একটা রাউন্ড অ্যাপ্লজ হবে কি? আমরা পরের আবৃত্তি আছে মধুশ্রীদির একটা আবৃত্তি। তার আগে আমি আরেকজনের কথা বলতে চাই। মানে আনএন্ডিং বান্ডল অফ এনার্জি অ্যান্ড আ জেনারেটর অফ এনার্জি। মানে সকালবেলা এই 7টার সময় যার ঘুম, এই 5 দিন যার কথা না শুনে ঘুম ভাঙে না, কখন অঞ্জলি হবে, কখন পুজো হবে, এনিথিং ইউ উইল হিয়ার হিম আর ইউ উইল ফাইন্ড হিম। বিগ অ্যাপ্লজ টু গৌতম দাস। মানে অ্যামেজিংলি, মানে দিস ইজ সামথিং উইচ উই শুড ডু ফ্রম বটম অফ আওয়ার হার্ট। আর এই কম্পেয়ারিংয়ে আমি একলা পড়ে গেছি বড্ড, তো আমি গৌতমকে ডাকছি একটু ব্যাকস্টেজে চলে আসার জন্য। আমাদের আবৃত্তি করে শোনাবেন শ্রীমতী মধুশ্রী মজুমদার। আমি মধুশ্রী ম্যাডামকে স্টেজে ডেকে নিচ্ছি। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা জানাই। আমি কবি সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত দেশলাই কাঠি আর 18 বছর বয়স কবিতা দুটি
পাঠ করব। পাঠ বলছি এই জন্যই, কারণ আমাকে তো একটু দেখে বলতে হবে, সেই জন্য। কবি সুকান্তর প্রতিটি কবিতার মাঝে আমরা খুঁজে পাই একটা প্রতিবাদের সুর। আজকে সমাজের চারিপাশে এত অন্যায়, এত অবিচার, আমাদের জীবন দেবতা তো বারবার বলেছেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কালজয়ী কবি সুকান্তর এই দুটো কবিতার মাঝে আমরা একটি নতুন দিনের সন্ধানের আশা পাই। কবি নিজেই বলেছেন, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। শুরু করছি। প্রথম নিবেদন, 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে আসুক 18 নেমে। আমার দ্বিতীয় নিবেদন, দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরান্ত ইচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। আমি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো বারবার অনুভব করেছ, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে লেডিস আড্ডা গ্রুপের নাটক অলিক কল্পনা, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের একটু সময় দিন মঞ্চসজ্জা করে নেওয়ার জন্যে, তারপরে আমরা দেখব আজকের লেডিস আড্ডা গ্রুপের নাটক অলিক কল্পনা।
ক্লাবের পক্ষ থেকে উপস্থিত দর্শক মণ্ডলী ও হ্যাপিনুকের সমস্ত আবাসিকদের জানাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে নাটকটি মঞ্চস্থ করতে চলেছি সেই নাটকের লেখক শ্রী মৈনাক সেনগুপ্ত। তিনি বর্তমানে মূলত মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত। তার লেখা নাটক কানামাছি ভোব অবলম্বনে আমাদের আজকের নাটক অলীক কল্পনা। এই প্রসঙ্গে জানাই, বিগত বেশ কিছু বছর আমাদের সবার প্রিয় অত্যন্ত গুণী মেয়ে মৌ রায়চৌধুরী আমাদের নাটকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, একটি স্তম্ভ ছিল বলতে পারেন। তাকে আমরা হারিয়েছি মাত্র কয়েক মাস আগে। আমাদের আজকের নাটক তার স্মৃতির উদ্দেশ্যে অর্পণ করছি। আসুন এবার আমরা সবাই দেখি অলীক কল্পনা নাটক। কি চচ্চরে রোদ উঠেছে দেখেছেন? তাজা বলেছে, গরুটা এবার জাঁকিয়ে পড়বে মনে হচ্ছে। পার্কের এই জায়গাটাই একটু ছায়া ছায়া ঠান্ডা ঠান্ডা। আমি তো রোজ মর্নিং ওয়াকের পরে এখানে বসে কিছুক্ষণ জিরোই, তারপর বাড়ি ফিরি। আমারও অভ্যেস হয়ে গেছে। রোজ সকালে আমিও এসে এই বেঞ্চিটাতে কিছুক্ষণ বসি। আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি। সে তো আমিও আপনাকে আগে কখনো দেখিনি। সে যাক, আজ যখন দেখা হয়ে গেল তখন আলাপটা সেরে ফেলা যাক। নমস্কার, আমি অজিত বসু, এই কাছাকাছি থাকি। আপনি? আমার নাম একলব্য। একলব্য কি? আই মিন পদবিটা কি? দূর মশাই, পদবিটা তুমি আমার কি? একলব্য একলব্য মহাভারত পড়েননি? আপনি একলব্যকে জানেন না? একলব্যকে জানবো না কেন? শুধু জানা কেন, দস্তুর মতো চিনিও। ওই তো অনেকটা অমিতাভ বচ্চনের মতো দেখতে। আরে কয়েকদিন আগে টিভিতে দেখলাম, অ্যামাজন প্রাইম। আরে বাবা, আমার মধ্যে কোনো শিল্পীর ব্যাপার ট্যাপার নেই। আমি একেবারে অরিজিনাল একলব্য। সকালবেলা নেশা ভাঙ করে বসে আছেন নাকি? আচ্ছা, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একলব্য? এখন আপনাকে যদি বলি, আপনি প্রমাণ করে দেখান আপনি শ্রী অজিত বসু, আপনার হয়তো প্রমাণ করা খুবই কঠিন হবে। তবে আমার প্রমাণের দরকার হবে না। আমি এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারি আমি একলব্য। কি আশ্চর্য! আমি তো ভাবতেই পারছি না।
নতুন সদানন্দ পার্কে এলেন কেমন করে এবার বলুন? এখন তো মনে হচ্ছে আপনি গাঁজা খেয়েছেন। এটা সদানন্দ পার্ক হবে কেন? এটা তো নন্দন কানন, স্বর্গের জগাস পার্ক বলতে পারেন। যাক বাবা, রোজের মতো আজও সকালে মর্নিং ওয়াক করতে এলাম, আর আপনি বলছেন আমি স্বর্গে চলে গেছি। তাই তো হয় মশাই, কে কখন কোন ফাঁকে টুক করে স্বর্গে চলে আসে সে কি আর নিজেই বুঝতে পারে? তবে আমার ভুল হয়েছে, দেখেই বোঝা উচিত ছিল নতুন ইম্পোর্ট। আচ্ছা, একটা কথা বলবেন? আপনি যে একটু, আমার খুব জানতে ইচ্ছে করছে, বলুন, আপনি যে একটু আগে বললেন কদিন আগে অমিতাভের একটা সিনেমা দেখেছেন একলব্য, ওটা কি আমাকে নিয়ে? আমার এখনো দেখা হয়নি। কি বললেন? দেখা হয়নি? সিনেমাটা দেখা হয়নি? এখানে আবার সিনেমা দেখা হলে নাকি দাদা? দেখা যাবে না মানে? আলবাত দেখা যায়। এটা স্বর্গ মশাই, স্বর্গ। ঘুরতে সব মশলা এখানেই পাবেন। আচ্ছা, আপনি আমার প্রশ্নের উত্তর এখনো দেননি। আরে দিচ্ছি, আগে আপনার কথাগুলো একটু হজম করে নি। আরে না না, সিনেমাটা আপনাকে নিয়ে নয়, তবে বলতে পারেন আপনার নামটা হয়তো ধার করেছে। শুনুন, সিনেমার কথা বাদ দিন, আরে আপনি নিজেও তো একজন, আপনার চরিত্রটা তো দারুণ ইন্টারেস্টিং। আপনাকে নিয়ে যে কেন এতদিন সিনেমা হয়নি তাই ভাবছি। সিনেমা বানানোর অসুবিধে আছে মশাই, হিরোইন ঢোকাবেরই তো জায়গা নেই। ঠিক বলেছেন, ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন, বলুন না। আচ্ছা, আপনার দ্রোণাচার্যর উপরে রাগ হয় না? ছি ছি ছি, কি বলছেন মশাই? উনি তো গুরু, গুরুর ওপর রাগ করতে আছে? এই জন্যেই আমি আপনাকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না। আরে আপনি হলেন মহাভারতের চরিত্র, আর আমি একটা সাধারণ রক্ত মাংসের মান। কিন্তু তখন তো কোনোদিন ভাবিনি যে আপনার সঙ্গে এই সদানন্দ পার্কে এসে আড্ডা দেব। আচ্ছা, ছোটবেলা থেকে জানেন তো, যতবার মহাভারত পড়েছি আমার কিন্তু মনে হয়েছে আপনার সঙ্গে ভীষণ অবিচার হচ্ছে। সত্যি। আবার ভুল করছেন, এটা নন্দনকানন মশাই, সদানন্দ পার্ক নয়। আচ্ছা বেশ বেশ, বাদ দিন। আচ্ছা, একটা কথা বলুন, আপনাকে দ্রোণ কবে কি শিখিয়েছিল যে হঠাৎ করে আপনার কাছে গুরু দক্ষিণা নিয়ে চলে এলো? আরে আপনি তো সেলফ মেড ম্যান মশাই। সত্যি কথা বলছি মশাই, রাগ হয়, বড্ড রাগ হয়। শুধু দ্রোণাচার্যের ওপর নয়, নিজের ওপরেও রাগ হয়। বয়সটা কাঁচা ছিল, লেখাপড়াও তেমন কিছু করিনি, কিন্তু যে লোকটাকে বাপের চেয়ে বেশি ভক্তি করতাম, সে যখন এসে বলল, তখন আগু পিছু কিচ্ছু না ভেবে গচ্চাং করে দিলাম। আরে ওই এক মুহূর্তের ভুলের জন্য সারা জীবনটা বরবাদ হয়ে গেল। এখন একটা ফালতু ইমেজের চক্করে পড়ে আছি। আজকাল কেউ আর পাত্তা দেয় না, বুঝলেন মশাই? আচ্ছা, আপনার বদলা দিতে ইচ্ছে করে না দ্রোণাচার্যকে শাস্তি দিতে? মিথ্যে কথা বলবো না, ইচ্ছে তো হয় মাঝে মাঝে, খুব ইচ্ছে হয়। তবে কার সাথে লড়বো বলুন, বা কিসের জোরে লড়বো? আমার বুড়ো আঙুলটাই তো নিয়ে নিয়েছে। সত্যি তো।
এই যে কাকারা, দেশলাই হবে? দেশলাই না, লাইটার বললাম তো না। যাক বাবা, পান মশলা কেস নাকি? লজ্জা করে না? বাপ যেটা বয়সী লোকেদের কাছ থেকে দেশলাই চাইছো? যাক বাবা, একটা সিগারেট খাবো, তাতে লজ্জার কি আছে? কি বললে? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? কি নাম হে তোমার? আমাকে চেনেন না? না। আচ্ছা, আমার বাবাকেও না? না বললাম তো। যাক চলে, এই তো এক পিস দেশলাই কাঠির জন্য রীতিমতো ইন্টারভিউ দিতে হচ্ছে। অর্জুন, অর্জুন, ও তুমি অর্জুন পুত্র অভিমন্যু? কি কপাল আমার! কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। ওনাকে চিনতে পারবে না, উনি আজকেই এখানে এসছে। আরে আমাকে না হয় নাই চিনলে, বাদ দাও, কিন্তু তুমি ওনাকে চিনতে পারলে না কেন? কেন? উনি কি এই ওয়ার্ডের কাউন্সিলর যে চিনতে হবে? আরে উনি একলব্য, মহাভারতের মহান চরিত্র, আর তুমি মহাভারতের ট্র্যাজিক হিরো কিশোর বীর অভিমন্যু। তোমাদের তো পূর্ব পরিচয় থাকার কথা। মহাভারতের ক্যারেক্টার বলেই পরিচয় থাকতে হবে? আচ্ছা, আপনি পুরো মহাভারত পড়েছেন নাকি অমর চিত্রকথা সিরিজের ছবিতে গল্প দেখেছেন? আচ্ছা, কতগুলো ক্যারেক্টার ছিল বলুন তো? ব্যাসদেব আমাকে যে যে সিনে এন্ট্রি দিয়েছেন, আমি সেই সেই সিনের লোকজনদের চিনি, বাস। এই যে, শোনো তো, হ্যাঁ, তোমার হাতে ওই সিগারেটটা দাও দেখি। আরে দাও না, ওইটা ওটা। ধরো, ধরো, ধরো। হায় হায়, তুমি কিনা রাজপুত্র, এত বড় বংশের সন্তান তুমি, তোমার একটা প্রেস্টিজ নেই? তুমি কিনা ওই হুইল ফ্লেক্স ফুঁকছো? এই বাজারে এই ব্র্যান্ড চোটাতেই পাগল হয়ে যাচ্ছি। যাকে ফালতু না হেজিয়ে দেশলাই থাকলে দিন, আমি চলে যাই। আরে দেশলাই দেব, তোমাকে আমি আসল 555 খাওয়াবো যদি তুমি আমার একটা কথা শুনে এখানে 2 মিনিট চুপটি করে দাঁড়াও। কোথাও যেও না কিন্তু, দাঁড়িয়ে থেকো। ও একলব্য বাবু, শুনুন, চুপচাপ শুনে যান। আপনি বলছিলেন না যে আপনার বদলা দিতে ইচ্ছে করে, কিন্তু ওই আঙুলের অভাবে কিছু করে উঠতে পারছেন না। এবার ধরে নিন আপনি আপনার আঙুল ফেরত পেয়ে গেছেন। কি হিয়ালি করছেন মশাই? আপনার কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনার সর্বনাশ কে করেছিল? দ্রোণ। আর ওই বাচ্চা ছেলেটাকে কুরুক্ষেত্রের যুদ্ধে 7 জন মিলে যে মেরেছিল, তার মাথায় কে ছিল? দ্রোণ। তার মানে আপনাদের দুজনের টার্গেট কমন। আপনারা যদি দুজন একসাথে হাত মেলান, তাহলে শত্রুকে সায়স্তা করতে আর কতক্ষণ, বুঝেছেন? সেটা তো বুঝলাম, তবে আপনার এই ব্যাপারে এত উৎসাহ কেন বুঝতে পারছি না তো। আহা, 30 বছর ধরে ক্রিমিনাল প্র্যাকটিস করছি, এইরকম একটা জম্পেশ কেস পেয়েছে দেব। আর স্বর্গে প্রথম দিনই যদি এই মাপের একটা ব্রিফ বাগাতে পারি, তবে তো আমার কষার একদম জমে ক্ষীর। আপনাদের গুজুর গুজুর ফুসুর ফুসুর শেষ হলো? একটা দেশলাই কাঠি চাইতে এসে আজব ফাসলাম তো। এই আসছি ভাই, এই নাও, এই নাও, ধরো। এবার তাহলে যেও না, যাচ্ছ কোথায়? একটু বসো, একটু গল্প করে তোমার সঙ্গে। আসলে আজকেই তো এলাম, তোমাদের উপরে না আমার ভীষণ করব। বেশি ফ্যান ধারণা করে যা বলার তাড়াতাড়ি বলে ফেলুন। বাবা কি অধৈর্য ছেলে। আচ্ছা শোনো, আচ্ছা
কুরুক্ষেত্রের যুদ্ধে যে তোমাকে এই রকম অন্যায়ভাবে মারা হয়েছিল, তার জন্য তোমার কারোর উপরে রাগ হয় না? অদ্ভুত নামালেন তো, রাগ হবে না? এক সময় প্রচন্ড রাগ হতো। সবে মাত্র বিয়ে হয়েছে, বউ নিয়ে সময় কাটানোর সময়, তা না, সবাই মিলে বার খাইয়ে বহে ঢুকিয়ে দিল। কতটুকু বয়স তখন আমার, 7টা লোক মিলে তামাক করে দিল। এখন অবশ্য সময়ের সাথে সাথে রাগটা অনেকটাই পড়ে এসেছে। করতে দিও না, একদম করতে দিও না। আচ্ছা, তুমি ওই একলব্য বাবুর কেসটা জানো তো? দাঁড়ান, আপনাদের তো অনেক আগেই বললাম যে ওনাকে আমি ভালো চিনি না। অত বড় বইটা পড়ার সময় কখন পেলাম বলুন? আচ্ছা, উনি যুদ্ধের সময় কোন দিকে ছিলেন? কৌরব পক্ষে না পাণ্ডব পক্ষে? কোন পক্ষে থাকার কোনো প্রশ্নই নেই ভাই। যুদ্ধের অনেক আগে আমি পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছিলাম। দাঁড়ান দাঁড়ান, ঘটনাটা আমি উত্তরের কাছে শুনেছি মনে হচ্ছে। ওর তো দুপুরের দিকে বইটই পড়ার অভ্যেস আছে। আচ্ছা, দ্রোণাচার্য আপনার বুড়ো আঙুল গুরু দক্ষিণা হিসেবে নেওয়ার পর আপনাকেই বুড়ো আঙুল দেখিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দ্রোণ যার নেতৃত্বে তোমাকে কুকুরের মতো মারা হয়েছিল। তোমার ইচ্ছে করে না এই অন্যায়ের প্রতিবাদ করতে, বদলা নিতে? আপনি একটা কথা ভুল করছেন। দ্রোণাচার্যের ওপর আমার কোনো রাগ নেই। উনি তো আমার শত্রুপক্ষের সেনাপতি। উনি আমার ওপর দয়া দেখালে তো ওনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। ওনার কথায় তো আমি বুহে প্রবেশ করিনি। মেজ জেঠু বলেছিলেন, আমরা বুহে ঢুকতে জানি না, তুই ঢোক, আমরা পেছন পেছন আসছি। আমি বুহে ঢোকার পর পেছনে ফিরে তাকিয়ে দেখি কোথায় কে? সব ভুবো। আর রাগের কথাই যদি বলেন, মেজ জেঠুর ওপর আমার এখনো প্রচন্ড রাগ হয়। অনেকদিন ভেবেছি কিছু একটা করে ফেলি, কিন্তু অত বড় শরীরটার কথা ভেবে পিছিয়ে এসেছি। বড্ড দেরি করে ফেলেছো ভাই। শুভ কাজে এত দেরি করতে নেই যে, আজকেই একটা কিছু করতে হবে। আর আমাকে নিয়ে ভেবো না, আমি তোমাদের সঙ্গেই আছি। কিন্তু এতে আমার কি লাভ? এক একটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজ তুমি ওনাকে সাহায্য করবে, কাল উনি তোমাকে, বুঝেছো? না না না, ওসব ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না। আচ্ছা, আপনি না এত বড় বীর, এই সামান্য ব্যাপারে ভয় পেয়ে গেলেন? আরে আপনি ভেবে দেখুন, আপনি কতদিন হেডলাইনের বাইরে চলে গেছে। এখন একলব্য বলে আপনাকে কেউ চেনে না। একলব্য বলতে অমিতাভের ওই পুরনো ফিল্মটাকেই চেনে। এইরকম একটা সুযোগ পেয়েছেন, ছেড়ে দেবেন? ঠিক আছে, চলুন তাহলে। এত করে যখন বলছেন। এই অভিমন্যু, চলো চলো, আগে ফিল্মকে খুঁজে বার করি। আগে একটা পারস্পার করতে হবে, বুঝলে? চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এ কি বড় মা, তুমি এখানে এখন? আমি তো অনেকক্ষণই এসেছি, আড়ালে দাঁড়িয়ে তোমাদের কথাবার্তা শুনছিলাম। অভিমন্যু, যেই কাজে যাচ্ছিলাম দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। কোথাও যাওয়া যাবে না, চুপচাপ দাঁড়ান। আচ্ছা, লজ্জা করে না? দুটো ধীরে মিলে বাচ্চা ছেলেটার মাথা চিবোচ্ছিলেন। আচ্ছা, চেনেন না জানেন না, তখন থেকে ধমকাচ্ছেন কেন বলুন তো? আরে মশাই, সহজে কথা বলুন। এই দ্রৌপদী কেন পড়েছে? আমি তো চিনতেই পারিনি। ম্যাডাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমারই বোঝা উচিত ছিল। হ্যাঁ, সাইড থেকে তো এই সরকারের বিজ্ঞাপনের রূপা গাঙ্গুলির মতোই লাগছে। সিনেমা সিরিয়াল দেখে দেখে আপনার
মাথাটা একদম গেছে, বুঝলেন? দ্রৌপদী হলেই রূপা গাঙ্গুলির মতন দেখতে হতে হবে, আর রামকৃষ্ণ হলে গুরুদাসের স্টাইলে কথা বলবে। এত যে সিনেমা দেখতেন, প্র্যাকটিস করতেন কখন মশাই? চুপ, একদম কথা ঘোরাবার চেষ্টা করবেন না। অভিজ্ঞা নিয়ে কোথায় যাচ্ছিলেন? ভেবেছেন আমি কিছুই বুঝতে পারিনি না? মানে আমি আবার কথা? আপনি তো পরম বীর, এইরকম একটা জঘন্য চক্রান্তে সামিল হতে আপনার বিবেক একটু বাঁধলো না? ওইটুকু একটা বাচ্চা ছেলেকে দিয়ে তার পরম আত্মীয়কে। ম্যাডাম, মানে আমরা তো আবার কথা ভাবে ভাবে তো নতুন লোকই মনে হচ্ছে। আস্তে না আস্তে এখানকার পলিটিক্সে জড়িয়ে পড়া হয়েছে। নির্ঘাত ওয়েস্ট বেঙ্গলের লোক। আমি বরাবর একটা ইন্টেলেকচুয়াল টেন্ডেন্সি লক্ষ্য করেছি, ভীমকে টার্গেট করা। আরে লোকটা খায় বেশি, বিরাট চেহারা, নির্ঘাত মাথা মোটা, ওকেই হাঁটা করো। অমন একটা বিরাট মনের মানুষ ভারতে আর একটা খুঁজে বার করুন তো দেখি। ম্যাডাম, ভুল হয়ে গেছে আমাদের, আর কখনো এরকম হবে না। তাহলে আমি এখন যাই? আমি আপনার কাছে গান শুনতে চেয়েছি, কোথাও যাবেন না, চুপচাপ দাঁড়ান। বলছি তো ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতো ছেড়ে দিন প্লিজ। আমি কি একবারও বলেছি যে আর এরকম করবেন না? আগে না, আমি বলতে চেয়েছি আপনাদের উদ্দেশ্যটা ভালো, প্রশংসা করার মতো, কিন্তু টার্গেটটা ঠিক করুন। একটা ভালো মানুষকে মেরে লাভ কি? মুরগ থাকে তো ওই পাঁচের পা ছাড়াটাকে শায়েস্তা করুন, তবে তো বুঝি। কার কথা বলছো তুমি? বলো তো। কেন? তোর বাবার কথা। কি বলছো তুমি? আমি যা বলছি ঠান্ডা মাথায় বলছি। আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি কিন্তু মুহূর্তের উত্তেজনায় কোনো কথা বলছি না। সারা জীবনে বঞ্চনার অনুভূতি থেকে আমার এগুলো বেরিয়ে আসছে। এখন আমার কথা ভাবুন, একজন বীর সারা দেশে রাজা রাজরাদের তীরন্দাজি প্রতিযোগিতায় হারিয়ে দিলেন। ফিশে যায় তীর লাগানোর সঙ্গে সঙ্গে আমার হৃদয় জিতে নিলেন। যখন তার গলায় মালা পরালাম, তখন একবারও ভাবিনি এই লোকটার চাল নেই, চুলো নেই, এই মুহূর্তে আমাকে খাওয়াবে কি, পড়াবে কি। আমি তো তখন তার রূপে গুণে একেবারে ফিদা। কিন্তু আমার এমন কপাল, অমন বীর, মায়ের সামনে একবারে কেঁচো। বিয়ে করলাম একজনকে, সঙ্গে পেলাম 4 জন ফ্রি। এ তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থেকেও ভালো স্কিম দেখছি। আবার ফাজলামি করছেন? আমি আমার জীবনের একটা সিরিয়াস প্রবলেম নিয়ে আলোচনা করছি। আচ্ছা ভাবুন তো, আপনার মা বোনের সঙ্গে যদি এমন হতো, তাহলে এরকম আপনি বলতে পারতেন? ওই তো বাবু, এ তো একদম দিদির স্টাইল দেখছি। আবার কথা, 5টা ভাই মিলে লটারি করে আমাকে ভাগ করে নিলে। আমার ভালো লাগা মন্দ লাগা কেউ একবার ভাবলে না? না সরি, ভুল বললাম, একজনই ভাবতো, আমাকে বুঝতে চাইতো। সে হচ্ছে ভীম। আর ওই বদমাইশ অর্জুন, তার কাছে আমার প্রেম, ভালোবাসা, ত্যাগ কিছুই দাম পেলে না। এই প্লটটা নিয়ে স্বপন সাহার প্রেমিকার প্রতিহিংসা সিনেমাটা কেন রিলিজ করেনি তখন, তাই ভাবছি। প্রেমিকার প্রতিহিংসা মানে কি উল্টোপাল্টা বকছেন? তুমি বাংলা ছবির পোস্টার দেখোনি কখনো? স্বপন সাহার বাবা কেন চাকর? দয়া করে আপনি একটু চুপ করবেন। এই সব প্রসঙ্গে ঘুরে ফিরে সেই সিনেমার কথা। আচ্ছা বৌদি, এ তো আপনার একান্ত ব্যক্তিগত, বড় জোর পারিবারিক সমস্যা। হ্যাঁ, এর মধ্যে আমরা জড়াবো কেন বলতে পারেন? আপনি কার কথায় ডান হাতের বুড়ো আঙুল কেটেছিলেন? দ্রোণাচার্য, তাই তো? উনি তো কুরু বংশের বেতনভোগ কর্মচারী ছিলেন মাত্র, ওই আমাদের ওই গ্রেট চ্যাপেলের মতো। আবার বাজে বকছেন। দ্রোণাচার্যের প্রিয়তম শিষ্য কে ছিলেন? অর্জুন। যদি আপনার ডান হাতের বুড়ো আঙুল থাকতো, আমি তাহলে কার প্রতি
প্রতিদ্বন্দ্বী হতেন অর্জুনের। দ্রোণাচার্যকে অর্জুন প্রভাবিত করেছিলেন। এবার বুঝতে অসুবিধা হচ্ছে? আর অভি, তুইও জেনে রাখ, তোর ওই অকাল মৃত্যুর জন্য তোর ওই বাবাই দায়ী। কি বলছো তুমি? আমার মৃত্যুর সময় বাবা ধারে কাছেও কোথাও ছিল না। আরে থাকবে নাই তো, শৈশব থেকে যুদ্ধের মার প্যাচ শিখিয়ে ওর ছোটবেলাটাকে একেবারে শেষ করে দিয়েছে। আর অভিও ভাবতে শিখেছে ও সব জেনে এসেছে। যত সব ফালতু কথা। আর আসল সময় যখন সবাই অর্জুনকে খুঁজছে, তখন কোথায় অর্জুন? আমি বরাবর লক্ষ্য করেছি, মোক্ষম সময়ে ওর বীরত্ব কোনো কাজে লাগে না। ওই যে দুর্যোধনের সভাতে যখন আমি হেনস্থা হচ্ছি, তখনও বাবু লেজ গুটিয়ে বসেছিলেন। প্রতিবাদ তো করেছিল একা ভীম, আসল পুরুষ মানুষ। অবশ্য তাতেও শেষ রক্ষা হতো না। নেহাত শ্রীকৃষ্ণ কটন মিলের স্পন্সরশিপে বেইজ্জত হতে হতে বেঁচে গেলাম। আর তখন থেকেই তো গুজরাটের ওই কাপড় কলগুলোর এত রমরমা, তাই না ম্যাডাম? আপনি মুখে একটু শাটার নামাবেন? তাহলে এখন তুমি কি করতে বলো? কি আর করবি, আমি অর্জুনকে কায়দা করে ডেকে নিয়ে আসছি। তারপরে সবাই মিলে আচ্ছা করে ধোলাই দিই। আমাদের সকলের জীবন ওই একটা মানুষের জন্য নষ্ট হয়েছে। অ্যাটলিস্ট ওর দোষগুলো তো স্বীকার করুক। এদের তো নন্দন চত্বরে দেখেছি, এখানে এলো কেমন করে? নন্দনে হয়তো হালে গেছে। নন্দন কাননে তো অনেক দিন ধরে আছে। আপনি একেও চিনতে পারলেন না? এ তো শিখন্ডি। সব ভদ্রলোকদের চেনা আছে। রাস্তায় বেরোলে আর চোখে চাউনি ছুটবে, আর মুখে স্বীকার করতে লজ্জা। আরে বাস, আজ একদিনে এতজন মহাপুরুষ! কি বলবো, মহাপুরুষ মহামহিলা কেমন যেন লাগছে খারাপ। ওইগুলো বাবা কি করি বলুন তো? কেন আপনাদের অর্জুনকে জিজ্ঞেস করুন না, সে তো বিরাট হিরো। তাহলে কেন বৃহন্মালা সেজেছিল বলতে পারেন? আরে সে তো চিত্রনাট্যের প্রয়োজনে। অমিতাভের মতো অত বড় হিরো লাওয়ারিসে সেজেছিল, সিনেমাটা দেখেননি? না। আপনি একটু থামবেন না, ওনাকে বলতে দিন। আরে আমাদের অর্জুনও তো আপনাদের ওই অমিতাভের মতো তৈরি করা হিরো। কৌরপক্ষের কটা বীরকে সামনাসামনি যুদ্ধে হারিয়েছিল বলতে পারেন? সব ছলে আর কৌশলে। যেমন ভীষ্ম ঠাকুর দাদাকে আপনাকে সামনে রেখে তারপর তীরের বিছানায় শুইয়ে দিয়ে হাত তালি মেরে চলে গেল। একটা দিন নিজে শুয়ে দেখাতো, বুঝতাম। তবু অর্জুনের জন্য বরাদ্দ হয় বীর পূজা, আর আমাদের জন্য বরাদ্দ হয় বিদ্রুপের হাসি। আচ্ছা, আমি সামনে না থাকলে ও কি কোনো দিন বিশ্বকে হারাতে পারত? তবু কিন্তু একটা দিনের জন্যেও ও ঋণ স্বীকার করলো না। কিন্তু ফর্মুলাটা হিট করিয়ে দিয়ে গেছে। আজকাল ওয়েস্ট বেঙ্গলের বিপ্লবীরা লড়াইয়ের সময় মহিলার বাচ্চাদের সামনে এগিয়ে দেয়। না, থানা সামলাও। আচ্ছা শুনুন, আমাকে নিয়ে ভাববেন না, আমি আপনাদের সঙ্গে আছি। আর একলব্য বাবু, কি জানি তো, আমার না নিজেকে কেমন কুরুক্ষেত্র যুদ্ধের কৃষ্ণ বলে মনে হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। ওকে ছিলে জীবনে একদিনে এত কিছু পাওয়া। আরে কি জীবন জীবন করছেন মশাই? আপনার জীবন তো আপনি ত্যাগ করে এসেছেন। সরি, ভুল হয়ে গেছে। আসলে প্রেশার তো। বড় মা, তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও। বাবাকে ডেকে আনো। ডাকতে আর কোথায় যাব, মোবাইলেই ডেকে নিচ্ছি, দাঁড়া।
ধনু, আমি তোমার পঞ্চি বলছি গো। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা নতুন নিলাম। আসলে এরা প্রচুর ফ্রি টক টাইম দিচ্ছে তো। শোনো না, একটু নন্দনকাননে আসবে প্লিজ? না না, আজকে খুব ভালো ওয়েদার, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না না না, কোনো কথা শুনবো না। তুমি নিশ্চয়ই ওই উলুপি বা চিত্রাঙ্গদার সঙ্গে বসে আছো। একবার এসো না লক্ষ্মীটি প্লিজ। এই তোরা আর কি হলো? আরে যতই আধুনিক হোক, বাবা মার প্রেমালাপ শুনে লজ্জা পেয়ে গেছে। এই তাড়াতাড়ি আয়, যা করার তাড়াতাড়ি করতে হবে। কিন্তু বড় মা, বাবার সঙ্গে যুদ্ধ করাটা কি উচিত হবে? অভিমন্যু, তুমি বাবার সঙ্গে যুদ্ধ করছো না, ভুল করছো। তুমি ধর্মযুদ্ধ করছো। তোমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। শুনুন না এগুলো বাবু, পিয়ার চোপড়ার মহাভারতে না অর্জুন ঠিক এই ডায়লগটাই দিয়েছিল, বুঝলেন? এরাম বেতাল কৃষ্ণ সঙ্গে থাকলে পাণ্ডবদের আর জিততে হতো না। কিন্তু এই যুদ্ধে আমরা জিতবই। ম্যাডাম বলে ফেলুন কি করতে হবে। হ্যাঁ আমি বলি, এই বেঞ্চটায় আমি বসছি, ঠিক আছে? আপনারা সব এই গাছের আড়ালে লুকিয়ে পড়বেন। অর্জুন যেই আসবে, এগুলো বাবু ল্যাং মেরে ফেলে দেবে, আর আপনারা দুজনে মিলে উত্তর বোধন দেবে। কিন্তু আমরা এই তিনজন মিলে অর্জুন বাবুর মোকাবেলা করতে পারবো? ভয় পাবেন না, অর্জুন আর সে অর্জুন নেই। বাতে অম্বলে চেহারা একেবারে আধখানা হয়ে গিয়েছে। কিন্তু বড় মা, ক্ষত্রিয়দের কি আড়াল থেকে লড়াই করা উচিত? ওহ, তুমি আবার ভুল করছো। কেন, তুমি কোনোদিনও শোনোনি এই কথাটা? নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি ভাবছি অন্য কথা। অর্জুনের সঙ্গে তো শ্রীকৃষ্ণর সরাসরি কোনো যুদ্ধ হয়নি। তা আমার কি অর্জুনের সঙ্গে লড়াই করাটা ঠিক হবে? ভয় পেয়ে গেলেন তো? আমি জানতাম আপনি পারবেন না। বাঙালির কলজে তো, মুখেই যত রাজ্যের বক্তৃতা, কাজের বেলায় অষ্টরং ভাগ। এই লোকটা তো বহুত ফালতু হয়ে যা। এই যে বস শিখন্ডি, মধ্যে কথা ছেড়ে খাসো তো। তুমি আমাদের সঙ্গে আছো কি নেই? না নেই, আমি আর কারোর সঙ্গে নেই, কোনো যুদ্ধে নেই। পুরুষ মানুষ হলে তো থাকবে। দরকার নেই আমার তোমাদের মতো এরকম পুরুষ মানুষ হয়ে, যাদের একমাত্র কাজ যুদ্ধ করা। তার চেয়ে আমার মতো শিখন্ডী হয়ে থাকা ঢের ভালো। একটা কুরুক্ষেত্রের যুদ্ধে কি শিক্ষা হয়নি? এই কে আছিস? এটাকে তাড়াতো এখান থেকে। কাউকে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাব। পাশ দিয়ে যেতে যেতে তোমাদের কথা শুনে দাঁড়িয়ে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাদের বোঝাতে পারে। যাকে শান্তির কথা বললে এখনো তো লোকে ওই শিখন্ডী বলেই গাল পারে। এটা চোখে দিয়ে গেল। বড় মা, জলদি জলদি বলো কি করতে হবে? হ্যাঁ, অনেকটা দেরি করে ফেললো। এই অর্জুন বাবু যে কোনো সময় এসে পড়তে পারে। ভয় পেয়ে গেলেন না তো? কে বলেছে আমি ভয় পেয়েছি? রনে বনে ইউনিয়নে বাঙালি কখনো ভয় পায় না। ঠিক আছে ঠিক আছে, আর বেশি কথা না, যে যার পজিশন নিয়ে নি। এই পজিশন নিয়ে নাও। ওই বোধহয় অর্জুন আসছে, অর্জুন আসছে। হাই কৃষ্ণা, কেমন আছো? দ্রোণকে দিয়ে আমাকে যে জবরদস্ত ল্যাংটা মেরেছিলে, যার জন্য সারা জীবন আমি নুলো হয়ে পড়ে আছি, সেটা ভুলে গেছো? কিরে অভি, তুইও আমাকে মারতে আসছিস কেন? কিছুই বুঝতে পারছো না না? আমার যখন হানিমুনের সময়, তখন আমাকে বুজুম বাজুম দিয়ে যুদ্ধে পাঠালে। বেঘরে প্রান্তে গেল। কে বলেছিল আমাকে উৎপটাং চক্রভূ আমার ট্রেনিং দিতে? তোমার
এই যে আপনি আমার ঘাড়ে চেপে বসে আছেন কেন? ছাড়ুন ছাড়ুন, আমি যা আমার কাতুকুতু লাগছে, আমি যা করছি ম্যাডামের ডাইরেকশনেই করছি। দেখো, অসময়ে এসব ইয়ার্কি আমার একদম ভালো লাগছে না। এদের তো সরতে বলো, সরতে বলো। তুমি ডাকলে বলে আমি এক গাদা কাজ ফেলে ছুটে এলাম, আর তুমি কিনা এই বয়সে গাড়োয়ানি রসিকতা শুরু করলে। হ্যাঁ, আমাকে তো বুড়ো লাগবেই। সুভদ্রা, চিত্রাঙ্গদা তো দিন দিন ইয়াং হচ্ছে না? ওদের তো আর 5টা স্বামী নিয়ে ঘর করতে হয়নি। নেহাত আমি বলি কি কথার কি উত্তর? দেখো, আমি রেগে গেলে কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো। তোমার মুরদ আমার জানা আছে, আর একটা কুরুক্ষেত্র ঘটানোর ক্ষমতা তোমার নেই। আচ্ছা গান্ডি বউ গেছে, তোমার মস্তানিও গেছে। আচ্ছা, আমার সাথে এরকম ব্যবহার করার মানেটা কি? ওদের কথা তো শুনলে, আর আমার সঙ্গে কি ব্যবহার করেছো সে তো তুমি ভালোই জানো। আজ তোমার কোনো কথা শোনা হবে না, তোমার সব হিসেব মেটানোর দিন আছে। আচ্ছা, এই যে আপনারা আমার কথা হাঁ করে গিয়েছেন কেন? আপনাদের যার যা কাজ শুরু করুন, আজ যেন এই লোকটা রেহাই না পায়। আরে আরে আরে, আমার কিছু বলার ছিল, আমার কিছু বলার ছিল। তোমার কোনো কথা আজ শোনা হবে না। শোনা হবে না। আমি একটা কথা বলি, হাসির আসামিকেও তো আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হয়, এটাই গণতান্ত্রিক রীতি। আপনার কচকচানি আবার শুরু করেছেন। এখানে কোনো গণতন্ত্রের বালাই নেই, আক্রমণ। গণতন্ত্র চুলোই যাক, কিন্তু উনি তো আপনার এতদিনের বিয়ে করা পর, যদি কিছু একটু বলতে চান শুনুন না, তারপরে ওনার যা শাস্তি সে তো দেবই। ঠিক আছে, তোমার যা বলার তাড়াতাড়ি বলো। আগে আগে এনাদের সত্যি হলো, আপনারা সরে যান তো, সরে যান। আমি কথা দিচ্ছি, আমার বলা হয়ে গেলেই আমি প্রস্থান করব। কিন্তু এই যে উপস্থিত ভাইয়েরা ও বোনেরা, সরি সরি সরি, ভদ্র মহোদয়গণ ও মহোদয়া, আচ্ছা আপনারা আমাকে মারতে চাইছেন, মারুন 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 মারুন, কিন্তু একটা কথা, হ্যাঁ আপনারা আমাকে মারতে চাইছেন মারুন, আমার কোনো আপত্তি নেই। আমি এমনিতেই 4 বউয়ের জ্বালায় মরেই আছি, তার উপর ওই ছোটবেলা থেকে মেজদার কি চর ঘুষি খেতে খেতে আমার পিঠও শক্ত হয়ে গেছে। কিন্তু একবার ভেবে দেখেছেন, আপনারা যে আমাকে শাস্তিটা দিতে চাইছেন সেটা আমার প্রাপ্য কিনা? অবশ্যই আপনার প্রাপ্য। ডিস্টার্ব করবেন না, আমায় বলতে দিন। একলব্যের আঙুল বাদ গেছে দ্রোণাচার্যের জন্যে। হ্যাঁ, এটা ঠিক। একলব্য সুস্থ থাকলে যুদ্ধের বাজারে আমি মাস্তানি করতে পারতাম না, কিন্তু মাইরি বলছি, ওই 2 নম্বরিতে আমি ছিলাম না। বিশ্বাস করুন, ওই ঘটনার জন্য আমি দায়ী নই। দ্রোণাচার্য ছিলেন রাজবংশের বেতনভুক শিক্ষক, আর আমি রাজ পরিবারের বিনা মাইনের যোদ্ধা। কিন্তু না না, যুদ্ধ আমি চাইনি, ভাইকে বন্ধুকে খুন করতে চাইনি, কিন্তু কার জন্য বাধ্য হয়েছিলাম একবার ভাবুন। আমার সিদ্ধান্ত নেবার কোনো এখতিয়ারই সেদিন ছিল না। দেখুন, এইবারে বারবার শত্রু বদল হলে লড়াই কিন্তু ভারী মুশকিল। আচ্ছা, আপনি কাকে মিট করছেন বলুন তো? অভিমন্যু আমার ছেলে, আমার বংশধর, ওকে সেদিন যেভাবে প্যাচে ফেলে মারা হলো, আমি কিছুই করতে পারলাম না। রাতের পর রাত শুয়ে শুয়ে শুধু ভেবেছি, কেমন বীর আমি, নিজের সন্তানকে পর্যন্ত রক্ষা করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, অভিকে আর্মস ট্রেনিং আমি দিয়েছিলাম, কারণ সে যুগে ক্ষত্রিয় বংশের সেটাই রেওয়াজ ছিল। কিন্তু অভি, তুই বুকে দিয়ে বলতো, সেদিন শুধু মেজদাই তোকে ঠেলে ঠুলে চক্রবুহে পাঠিয়েছিল, আর কেউ ছিল না? না, আর একজনে ছিল। হ্যাঁ, আর সেই লোকটার লোভের জন্যেই আমরা সবাই কেসটা খেয়েছি। সেদিন যখন 5 ভাই মিলে পাঞ্চালীকে নিয়ে বাড়ি ফিরছিলাম, ওর ঝাড়ি করা দেখেই বুঝেছি একটা বদ মতলব আছে।
বাড়ির বাইরে থেকে মাকে এমন ভাবে মিসগাইড করলো যে আমরা 5 জন মিলে কৃষ্ণাকে ভাগ করে নিতে বাধ্য হলাম। কিন্তু ওনাকে তো কিছু বলা যাবে না, উনি তো ধর্মপুত্র। হ্যাঁ, সেদিন কোনো প্রতিবাদ করতে পারিনি, আর তার জন্যে সারাটা জীবন আফসোস করেছি। আর পুরো রাজসভায় সেখানে কি হয়েছিল? সেখানে কি হয়েছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। সিংহাসন আলো করে উনি বসেছিলেন, সারা ভারতবর্ষের রাজারা ভেটও দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাতে ওনার পোষালো না। সাম্রাজ্য বাড়াতে হবে বলে, না হলে কৌশলে চলে গেলেন জুয়ো খেলতে, ফিরলেন সর্বশান্ত হয়ে। ঠিক আছে বাবা, হেরে যখন গেছো তাতে খুশি থাকো। যাদের রাজত্ব নেই তারা কি বেঁচে নেই? না, রাজ্য ফেরত চাই, যুদ্ধ করো। নিজে তো কোনোদিন একটা তীর ওর চাঁদমারিতে লাগাতে পারেনি, কিন্তু তাতে কি? অর্জুন আছে, ভীম আছে, এতগুলো লোক মরলো, এতগুলো লোক পঙ্গু হলো ওই একটা লোকের জন্যে। এবার কি করবেন করুন। তাহলে এবার অপারেশন যুধিষ্ঠির। দেখেছেন, পাবলিক সাইকোলজিটা দেখেছেন, যে যেভাবে নাচাচ্ছে সেভাবেই নাচছে, নিজেদের কোনো চিন্তা ভাবনা নেই। সব মাথাগুলো যেন মিডিয়ার কাছে বন্ধ করে দিচ্ছে। আরে বাবা, যুধিষ্ঠিরের কাছে গেলে দুর্যোধনের ঘাড়ে দোষ চাপাবে, আর দুর্যোধন কৃষ্ণের এত বড় যুদ্ধ এত দিন ধরে, তাতে আমাদের সবারই অল্প বিস্তর দোষ আছে, আর আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। এই বুড়ো বয়সে এসে এটা বুঝতে পেরেছি, জানেন, দাঙ্গা হাঙ্গামায় কোনো লাভ হয় না মশাই, কোনো লাভ হয় না। এত বেলায় কে বা থাকবে বলো তো? দেখি আশপাশটা ঘুরে যদি থাকে কোথাও। ওই দেখো দিব্যিনাল দেখাচ্ছে। দাদা, এই দাদা, তোমাকে নিয়ে পারা গেল না, ওঠো ওঠো। আরে এগুলো কোথায় গেল? সিনেমা দেখে ছিল, সিনেমা দেখে দেখে তোমার মাথা থেকে গেছে। এখানে কল্প তুমি কোথায় পাবে? আরে এই নন্দন কাননে একলব্য, অভিমন্যু, দ্রৌপদী। কি উল্টো পাল্টা বকছো বলো তো? এটা নন্দন কানন, এখানে কোথায়? তো সদানন্দ পার্ক। সেই কোন সকালে হাঁটতে বেরিয়েছো, বাড়ি ফেরার নাম নেই। বৌদি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে, আর আমি সারাটা পাড়া ঘুরে এসে দেখছি এই বেপরে পড়ে ঘুমাচ্ছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, গেল কোথায়? আর তুইও এখানে এলি কেমন করে? হ্যাঁ রে, তুই কোন ঘুরে গেছিস নাকি? এই চলো বাড়ি চলো, বৌদি বোঝাবে কে বেঁচে আছে কে মরে গেছে। চলো চলো চলো। কত বলি বয়স হচ্ছে, উল্টো পাল্টা খাওয়া দাওয়া মানে বন্ধ কর। আর রাত জেগে সিনেমা দেখা, ও পেট গরম হয়ে যত উল্টো পাল্টা আজে বাজে স্বপ্ন দেখে। চলো দেখতে পারি, চলো। তোমার জন্য আমার আজ অফিস যাওয়াটা দেরি হয়ে গেল। যাবো কি? চলো চলো চলো। আচ্ছা বুঝে দেখি না।
অলিক কল্পনা নাটকটি এখানেই শেষ হলো। এতে অভিনয় করেছে অজিত বসু, মন্দিরা রায়চৌধুরী, একলব্য, নবনীতা মুখার্জি, অভিমন্যু, সুজাতা গাঙ্গুলি, এদিকে সরে, দ্রৌপদী, জয়শ্রী দাস, শিখণ্ডী, সুপর্ণা রায়চৌধুরী, অর্জুন, নন্দা গুহবিশ্বাস ও যুবক সুমিতা রায়চৌধুরী। সহযোগিতায় রীনা সরকার, রীনা আয়। পরিচালনা ঈশানী ঘোষ মজুমদার। আবহ সঙ্গীত শ্রী সৌমেন দত্ত, সাজসজ্জা শ্রী কাঞ্চন কুণ্ডু। নমস্কার। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আমরা আবার কালকে ফিরে আসব একই সময়। কালকে আবার আমাদের অনেক অনুষ্ঠান আছে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি জানিয়ে আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ।